হরর স্টোরি, ভূতের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠিয়ে দিন। আপনারা শুনছেন সবসময় হরর স্টোরি, ভূতের গল্প, আর সঙ্গে আছি আমিন বাবু। আজকের ঘটনাটি পাঠিয়েছেন নওগাঁ সাপাহার থেকে রাত্রি ইসলাম। তো চলুন শুরু করা যাক। তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ার চেষ্টা করছি। পাবনা জেলার একটা প্রত্যন্ত গ্রামে আমার শৈশব এবং কৈশোর কেটেছে। এখানকার স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি। এরপর অবশ্য শহরে চলে আসি। এত কথা বলছি কারণ আমার ঘটনা এই গ্রামেই ঘটেছে। আমার সাথে ঘটেছে বললে আসলে ভুল হবে, কারণ ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে। আমি একজন প্রত্যক্ষদর্শী। তখন 1994 সাল। আমি তখন বেশ ছোট, ক্লাস 3-তে পড়ি। একে তো গ্রাম অঞ্চল, আমাদের বাড়ি ছাড়া আশেপাশের কোনো বাড়িতে ইলেকট্রিসিটি নেই। বলা উচিত আমাদের আশেপাশের বেশিরভাগ বাড়িঘরই কৃষকদের। তাই সন্ধ্যা হবার পরপরই চারদিকে শুনশান নীরবতা নেমে আসে। ঝিঝি পোকার শব্দ ছাড়া কোনো শব্দ পাওয়া যায় না। আমাদের বাড়িটা অনেক বড় জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। বাড়িতে একটা তলা বিল্ডিং, একটা টিনের ঘর আর একটা রান্নাঘর। গ্রাম বলে রুমের সাথে কোনো লাগানো টয়লেট নেই। বাড়ির পশ্চিম দিকে একটা বিশাল বাঁশবাগান, তার সামনে কিছু দূর এগোলেই 2টা কবর। আমাদের পরিচিত কারো না, আমার বাবা বাড়িটা বানানোর আগে থেকে সে কবর 2টা ছিল। যেদিনকার ঘটনা সেদিন রাতে আম্মা আমাকে রাত 2টা থেকে 2:30টার দিকে ঘুম থেকে জাগান টয়লেটে যাওয়ার জন্য। ছোট মানুষ তো, তাই প্রতিদিন ওই সময়টা আমাকে ডেকে উঠানো হতো যাতে বিছানা না ভেজায়। যাই হোক, ঘুম জড়ানো চোখে আমি টয়লেটে গেলাম। এসে আম্মাকে পেলাম না। কি ভাবলাম মনে নেই, কিন্তু আমি ঘরে ঢুকে বিছানায় উঠে যাই এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি। এভাবে কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই, তবে কিছু সময় পর বিকট চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। প্রথমে ঘাবড়ে গেলেও পরে দৌড়ে রুম থেকে বের হই। দেখি উঠানে আমার আম্মা সেন্সলেস হয়ে পড়ে আছে। আমার 2 বড় ভাই জলদি আম্মাকে ধরে ঘরে নিয়ে আসে। সে রাতে অনেক চেষ্টা করেও আম্মার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। আমার বাবা সরকারি চাকরি করে, সেই কারণে উনি প্রায়শই ঢাকায় থাকতেন। বাড়িতে থাকতাম আমরা 4 ভাই বোন। সে রাতে অনাথের মতো কেঁদে রাত পার করলাম। আমার আম্মার জ্ঞান ফিরে সকালে ফজরের নামাজের পর। জ্ঞান ফিরলেও তিনি আমাদের সাথে নর্মাল কোনো কথাবার্তা বললেন না। যা বললেন আবোল তাবোল, এবং ছোট থাকার কারণে আমি প্রায় কিছু কথা বুঝতে পারলাম না। এভাবে প্রায় বছরখানেক কেটে গেল। আমার বাবা আম্মাকে ডাক্তার কবিরাজ সবখানেই নিয়ে গেল, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। আম্মা প্রায় ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বলতেন, আমার হাতটা খেয়ে ফেললো, তোরা জলদি কিছু কর, আমাকে বাঁচা। কিন্তু আমরা ছোট ছিলাম, তাই কিছুই করতে পারতাম না, শুধু কাঁদতাম পাশে বসে। এভাবে চলার পর হঠাৎ একদিন এক কবিরাজ সন্ধান পাওয়া গেল। তিনি আমাদের বাড়িতে আসলেন, আমার আম্মাকে দেখলেন। কবিরাজ এমনিতেই খুব কম কথা বলতেন, তাই আমার বাবা অনেক প্রশ্ন করলেও তিনি বেশি প্রশ্নের উত্তর দিলেন না। শুধু বললেন একটু পায়েস রান্না করতে। পায়েস রান্না করা হলে তিনি তা একটা কলা পাতায় ঢেলে পশ্চিম দিকে কবরগুলোর আশেপাশে রেখে আসতে বললেন। তারপর আমাদের বাড়িতে চতুর্দিকে 4 কোণায় 4টা খুঁটি পুঁতে এবং শেষে আমার আম্মাকে কয়েকটা তাবিজ দিয়ে চলে গেলেন। বলা বাহুল্য, সেদিনের পর থেকে আমার আম্মার মধ্যে পরিবর্তন দেখতে পেলাম। আম্মা সপ্তাহ ঘুরতেই প্রায় সুস্থ হয়ে গেলেন। তারপর আম্মার মুখেই আমরা শুনেছিলাম যে সেদিন কি হয়েছিল। সেদিন আমি এক পাশের টয়লেটে ঢোকার পর আম্মা অন্য পাশের টয়লেটে ঢোকেন। আমি টয়লেট করে চলে আসার কিছু সময় পর আম্মা টয়লেট থেকে বের হন। হঠাৎ একটা দমকা বাতাস বয়ে যায় এবং আম্মাকে অবাক করে দিয়ে চারের দিক থেকে একটা কুকুর বের হয়। উল্লেখ্য, আমাদের টয়লেট বাথঝাড়ের পাশেই ছিল। কুকুরের সাইজটা 6 মাসের বাছুরের সমান ছিল। মাথায় 2টা শিং এবং চোখ দুটো যেন আগুনের গোলার মতন জ্বলজ্বল করছিল। জিহ্বাটা বেরিয়ে আছে এবং তা থেকে অনবরত লালা গড়াচ্ছে। কুকুর বাতাসের বেগে আম্মার সামনে আসে এবং ঠান্ডা চোখে আমার আম্মার চোখের দিকে তাকিয়ে থাকে। তারপরের ঘটনা
আমার আম্মার আর মনে ছিল না। এবার একটা রহস্য উদ্ঘাটন করা যাক। আম্মা যখন অসুস্থ ছিলেন তখন তিনি প্রায় ঘরের মধ্যে বলতেন, আমার হাতটা খেয়ে ফেললো। এটা যখন ওনাকে জানানো হয় তখন তিনি বলেন উনি দেখতেন সেই কুকুরটা এসে চিবিয়ে চিবিয়ে ওনার হাতটা খাচ্ছে। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। হ্যাঁ, আপনার ঘটনা সিলেক্টেড হয়েছে এবং আপনার ঘটনাটি পড়ে শোনানো হয়েছে। আমাদের অবশ্যই বেশি বেশি ঘটনা পাঠাবেন, আপনাদের ঘটনার অপেক্ষায় আমরা কিন্তু থাকি। আর কালকে ফ্রাইডে স্পেশালে কিছু ঘটনা তো থাকছে।